সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভিতরে এই মুহূর্তে যুদ্ধ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালাচ্ছে। এর ভেতরে ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র মেরেছে। আমেরিকার একটা F-35 জঙ্গি বিমান এবং আরেকটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে 12 ঘন্টার ভিতরে। এরপরে ইরান ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে, যে হামলায় তেলনভ, বেন গুরিয়ন এবং পালমাখিম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে অনেকগুলো বিমান ধ্বংস হয়েছে। এরপরে ইরানের হামলায় ইসরায়েলের একটি টেলিভিশন অফিস একদম গুড়িয়ে গেছে। এরপাশে লেবানন সীমান্তে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এরপাশে যুদ্ধের যে বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থার ভেতরে আমেরিকার সেনা প্রধান চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। শুধু তাই না, আরও 2 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তার মানে যুদ্ধটা খুব ভালো যাচ্ছে না। আরও কিছু খবর আছে। ইরান যে বলেছিল কয়েকদিন আগে যে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন টেকনোলজি কোম্পানির উপর হামলা হবে, এর অংশ হিসেবে অ্যামাজন ডেটা সেন্টার এবং ওরাকল, এই 2 জায়গায় হামলা করেছে ইরান। একই সাথে বড় একটি হামলার খবর আছে সংযুক্ত আরব আমিরাতে। আমেরিকার ইঞ্জিনিয়ার এবং পাইলটরা একটা শেল্টারে লুকিয়েছিল, সেখানে হামলা করেছে ইরান এবং একবার প্রিসাইজ হামলা, একবার নিখুঁত হামলা হয়েছে। ইরান ধারণা করছে যে সেখানে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে, কারণ হামলার পর দেখা গেছে সেখানে ব্যাপকভাবে অ্যাম্বুলেন্সের মুভমেন্ট, অ্যাম্বুলেন্স চলাচল করেছে, তারপরে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করেছে। এর ভিতরে অনেকেই হতাহত হবে, এটা ইরান মোটামুটি কনফার্ম। সংযুক্ত আরব আমিরাতে ইরান যে হামলা চালিয়েছে তাতে কদর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যেখানে হামলা হয়েছে সেখানে তো আমেরিকার ইঞ্জিনিয়ার এবং পাইলটরা অবস্থান করছিল। এটা খুবই একটা বড় হামলা এবং আমেরিকার জন্য অনেক বড় ক্ষয়ক্ষতি। এর ভেতরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এই পর্যন্ত 11 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তাদের কয়েকজনের দাফন অনুষ্ঠানে একটা কফিনের উপর তার স্বজন, হয়তো বা স্ত্রী হবে বা বোন হতে পারে, একেবারে লুটিয়ে পড়ে কানাকাটি করছে এবং তিনি বলছেন যে আর যুদ্ধ না, আমরা শান্তি চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল আমেরিকার কর্মকর্তাদের কানে কি এই আকুতি মিনতি, এই করুণ মিনতি পৌঁছাবে? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা মূলত এইগুলো নিয়েই। আশা করি আলোচনা শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা সবাই মনে হয় এরই মধ্যে জেনেছেন, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং আমেরিকা ইসরায়েল মিলে ইরানের উপরে আসলেই বড় রকমের হামলা চালিয়েছে। এর ভেতরে তেহরানে ভয়াবহ কিছু হামলা হয়েছে, আর একটা হামলা হয়েছে তেহরান এবং কারাজ শহরের মাঝামাঝি একটা ব্রিজ নির্মাণ হচ্ছিল, প্রায় শেষ হয়ে গেছিল কাজ, B1 ব্রিজ। এই ব্রিজটার উপরে হামলা চালিয়ে ব্রিজটাকে ধ্বংস করে দিয়েছে এবং সেখানে বেশ কিছু লোক হতাহত হয়েছে। মানে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে একের মরণ কামড় দেওয়ার মতো হামলা চালিয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইরানও ব্যাপক হামলা চালিয়েছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে ইরানকে কিন্তু বহু ফ্রন্টে লড়তে হচ্ছে। একবার কুয়েত থেকে যদি শুরু করি তাহলে আমি বলি, কুয়েতের আলী আল সালেম এয়ারপোর্টে এখানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। সেখানে MQ-1 ড্রোন ইউনিট ছিল, অর্থাৎ ড্রোনের মজুদ ছিল সেখানে, সেই জায়গায় হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে এখন জানা যায়নি। সম্ভবত বাহরাইনে অ্যামাজন সেন্টারে হামলা হয়েছে। অ্যামাজন সেন্টার হচ্ছে ডাটা সেন্টার, সেখানে তথ্য প্রযুক্তির কাজকর্ম, এবং এই সমস্ত কোম্পানিগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল, আমেরিকা এবং তাদের মিত্রদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে হেল্প করছেন। তার উপর হামলা হয়েছে। ইরান আগেই ঘোষণা দিয়েছিল এবং এখন অনেকগুলো স্থাপনায় হয়তো হামলা চালাবে। ইরান ঘোষণা দিয়েছিল অন্তত 18টা স্থাপনায় তারা হামলা চালাবে, তার ভিতরে মাত্র 2টো হলো, আর একটা ওরাকেল সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে। এরপরে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে আবার হামলা চালিয়েছে ইরান। তো প্রথম খবরটাতে যাই, ইউএসএস আব্রাহাম লিঙ্কন আবার টুকটুক টুকটুক করে ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের ভেতরে চলে এসেছিল। ইরান কিন্তু খুব গভীর নজরদারি করছে হরমুজ প্রণালী এবং আশপাশের যত এরিয়া আছে তার প্রত্যেকটি জায়গায়। এবং যখনই ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে,
তখনই ইরান 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র মেরেছে। এই ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলোও কদর ক্রুজ ক্ষেপণাস্ত্র, সমুদ্র থেকে অথবা সমুদ্র উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপের জন্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো খুব কার্যকর। এবং কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন খুব মারাত্মক রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, বড় রকমের ক্ষয়ক্ষতি। কোনো কোনো জায়গায় বলা হচ্ছে ডিস্ট্রয়েড, মানে ধ্বংস হয়ে গেছে। আর ইরানের পক্ষ থেকে অবশ্যই এই কথা একদম স্পষ্ট করে বলা হয়নি যে কী রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, বাট ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি এবার নিশ্চিত। এবং এই হামলার পর ইউএসএস আব্রাহাম লিঙ্কন আবার পিছিয়ে চলে গেছে। এপাশে ইরান আরও 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা বলেছে। এর ভিতরে একটা হচ্ছে F-35। আপনারা সবাই জানেন সারা বিশ্বের কাছে আমেরিকা এবং ইসরায়েল গর্ব করে বেড়াতো F-35 নিয়ে। সেই F-35 জঙ্গি বিমান আবার একটা ভূপাতিত করেছে ইরান। এই বিমানটা ভূপাতিত হয়েছে ইরানের মধ্য অঞ্চলে। এই মধ্য অঞ্চলে যে বিমানটা ভূপাতিত হয়েছে তার ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ইরানের প্রেস টিভি থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে, আর সামাজিক মাধ্যমগুলোতে তো ছড়িয়ে পড়েছেই। অ্যাট দ্য সেম টাইম এর কিছুক্ষণ আগে, অর্থাৎ 8-10 ঘন্টা আগে বা 12 ঘন্টা আগে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ আছে, আপনারা মনে হয় অনেকে জানেন, না জানলে জেনে নেন। ইরানের সবচেয়ে সুন্দর দ্বীপ কেশম দ্বীপ। কেশম দ্বীপ এবং হ্যাঙ্গাম দ্বীপ, এই দুটো দ্বীপের মাঝামাঝি একটা জায়গায় আরেকটা বিমান ভূপাতিত হয়েছে, পড়েছে। ইরান সেটাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শুটডাউন করেছিল এবং সে বিমানটা হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ এবং হ্যাঙ্গাম দ্বীপের মাঝামাঝি এই জায়গায় পড়েছে, এটাও ভূপাতিত হয়েছে। তবে F-35 বিমানের পাইলট বা ওই কেশম দ্বীপের কাছে যে বিমান পড়েছে, এই দুটো পাইলটের ভাগ্যে কি হয়েছে এটা পরিষ্কার না। IRGC ধারণা করছে যে F-35 যে এমনভাবে বিধ্বস্ত হয়েছে, একেবারে চুরমার হয়ে গেছে, ভেঙে চুরে, সেক্ষেত্রে পাইলট সম্ভবত মারা গেছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে যে সর্বশেষ অভিযান চালিয়েছে, আমি যখন এই ভিডিও করছি তার আগ পর্যন্ত 91তম ওয়েভ ছিল। এই 91তম ওয়েভে ইরান, ইয়েমেনের হুতিরা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, এই 3 শক্তি একসাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এবং গত রাত গেছে ইসরায়েলের জন্য খুব মারাত্মক একটা রাত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইসরায়েলের জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সেখানে একটা টেলিভিশন সেন্টার ধ্বংস হয়ে গেছে। এই প্রথম ইরান এই ধরনের কোনো মিডিয়া সেন্টারে হামলা চালানো, কারণ এর আগে ইরানের মিডিয়া সেন্টারে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে ইরান হয়তো এবার তারই জবাব দিল। আর বলা হচ্ছে যে এই যে মিডিয়া সেন্টারটা, এই মিডিয়া সেন্টারটা ইসরায়েলের প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছিল। আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি ইরান হামলা জোরদার করেছে অনেক বেশি আগের চেয়ে, এবং এই সমস্ত হামলায় ধীরে 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 আপনার তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের বহু শহর মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। অনেকটা গাজার চেহারা পেয়েছে। গাজায় যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, অনেকটা সেই রকমভাবে ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আজকেই দেখলাম একটা মিডিয়াতে বলছে যে যুদ্ধ এইভাবে চললে ইসরায়েল তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না, ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। আমি সবসময় বলে আসছি যে ইরান কিন্তু মোটামুটি একটা বড় টার্গেট নিয়ে ধীরে 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 যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে চায়। একসাথে অনেক বড় হামলা করলে এটা বিশ্ববাসীর চোখে লাগবে। ইরানের কৌশলটা আমার কাছে মনে হচ্ছে যে হামলা হয়েছে, ওরাও হামলা করেছে, এরাও করছে পাল্টা হামলা, এইভাবে আস্তে আস্তে একটু বড় একটু বড় আরেকটু বড় আরেকটু বড়, এই করতে করতে এমনভাবে সব ধ্বংস করে দেবে যে ধীরে 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 ইসরায়েল ফুরে যাবে, বিশ্ববাসী টের পাবে না। একসাথে হামলা করলে যদি ইসরায়েলের অনেক বড় ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে শোরগোল শুরু হয়ে যাবে। ইরান খুব কৌশলে ধীরে 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 আগাচ্ছে। আজকে একটা, কালকে দুটো, কালকে 3টা, এই আস্তে আস্তে এইভাবে করতে করতে একসময় দেখা যাবে যে বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক আর কোনো রাষ্ট্র নেই, এমন হতে পারে। ইরান অন্তত সেই রকম একটা কৌশলে এগিয়ে যাচ্ছে, আমার কাছে তাই মনে হচ্ছে। এদিকে আমেরিকার রাজনীতিতে মারাত্মক রকমের তোলপাড় চলছে এই যুদ্ধকে কেন্দ্র করে। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেথ, মার্কো রুবিও, তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এরা যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধ নিয়ে মারাত্মক বিপদে পড়ে গেছে আমেরিকা এবং ইসরায়েল, দুইটা শক্তি। আমেরিকার সেনাপ্রধান যে আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ, এই জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকা যদিও দাবি করছে তাকে অবসরে পাঠানো হয়েছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই র্যান্ডি জর্জের আরও 1 বছর চাকরির মেয়াদ ছিল। এই চিফ অফ স্টাফ হিসেবে তার আরও 1 বছর চাকরি ছিল, কিন্তু 1 বছর আগে তাকে যখন অবসরে পাঠানো হয় তখন তাকে তো বরখাস্ত বলে না,
তাকে তো বরখাস্ত করে, তাকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই না, আরো দুজন শীর্ষ জেনারেল, তারা ডেপুটি চিফ অফ স্টাফ, তাদের দুজনকে বরখাস্ত করা হয়েছে। যদিও আমেরিকার ব্যাপারে মুখ খুলছে না, কিন্তু আমেরিকার কোনো মিডিয়ায় খবরটা এসেছে। তাদের নাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে। জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ডেভিড এম হন্ডে, ইনি একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, ডেপুটি চিফ অফ স্টাফ, বুঝতেই পারছেন, তাকে বরখাস্ত করা হয়েছে। আরেকজন আছে মেজর জেনারেল উইলিয়াম গ্রিন, তাকেও বরখাস্ত করা হয়েছে। এই ডেভিড এম হন্ডে তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের চিফ, আর উইলিয়াম গ্রিন ছিলেন আমেরিকার সেনাদেরকে ধর্মীয়, আধ্যাত্মিকতা, নৈতিকতা এগুলো শেখানো হয়, তিনি ছিলেন তার প্রধান। আরেকটি খবর আছে মার্কিন সেনাবাহিনী সম্পর্কে। এই যে পিট হেগসেথ, তিনি তো আমেরিকার যুদ্ধমন্ত্রী। 29 জন সেনা অফিসারের প্রমোশনের জন্য একটা লিস্ট ছিল, সেই লিস্ট থেকে 4 জনকে বাদ দেওয়া হয়েছে। এর ভিতরে 2 জন হচ্ছে ব্ল্যাক, কৃষ্ণাঙ্গ। এই কৃষ্ণাঙ্গ বলে তাদেরকে প্রমোশন দেওয়া হলো না। আর 2 জন আছে নারী, অর্থাৎ নারী বিদ্বেষও মার্কিন সামরিক বাহিনীতে কীভাবে বিরাজমান, বা এই মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কেমন জোরালো নারী বিদ্বেষ, সেইটা আপনারা খেয়াল করেন। 2 জন নারী সেনাকে তাদের প্রমোশন দেওয়া হয়নি। যে 29 জনের তালিকা ছিল তার বেশিরভাগই হোয়াইট। এই যে 2 জন ব্ল্যাক ছিল, সেই 2 জনকে বাদ দেওয়া হলো। তার মানে কতটা বর্ণবাদী সরকার ডোনাল্ড ট্রাম্পের এই সরকার, আপনারা খেয়াল করুন। একটা তথ্য দিয়ে এখনকার আলোচনা শেষ করি। আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, এর ভিতরে ইরান এই পর্যন্ত আমেরিকার মোট 9টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এর ভিতরে F-15 4টি, F-35 2টি, F-16 2টি, আর একটা F-18 হর্নেট। এই বিমানগুলো ধ্বংসের মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেল যে এতদিন আমেরিকা যে কথা বলতো সেই কথা আসলেই ছিল ফাঁকা বলি। আমেরিকা বলতো কি, যে তাদের এই সমস্ত বিমান স্টেলথ বিমান, এই স্টেলথ প্রযুক্তির বিমান রেডারে ধরা পড়বে না, কেউ ভূপাতিত করা তো দূরে কথা, রেডারেই ধরা পড়বে না। কিন্তু ইরানের কাছে গিয়ে সব জারিজুরি ফাঁস হয়ে গেল। তাতে বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে মার্কিন এই সমস্ত যুদ্ধ বিমান খুব একটা বিক্রি হবে না, লোকজন অনেকে কিনতে চাইবে না। কি কিনতে চাইবে? এর বিপরীতে যা হবে সেটা হচ্ছে রাশিয়া এবং চীনের বিমান অনেক বেশি বিক্রি হবে, এই দিকে মানুষ ঝুঁকবে। আর এর ভিতরে যুদ্ধ শেষ হওয়ার পরে ইরান যদি এই শিল্প ডেভেলপ করতে পারে, তাহলে ইরানের অস্ত্র এবং সামরিক সরঞ্জামও প্রচুর পরিমাণে বিক্রি হবে। কারণ যত যাই বলি, এই যুদ্ধের মূল নায়ক কিন্তু ইরান। অতএব ইরান একটা সুপার পজিশনে থাকবে যুদ্ধের পরে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আপনাদের কি মনে হয়, যুদ্ধের পরে কি ইরান অনেক বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে পৃথিবীতে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিল ইরাক। ইরানের পক্ষে জোর গলায় কথা বলল চীন। ওদিকে যুদ্ধের মাঠ থেকে যত শীঘ্র কেটে পড়তে চাচ্ছেন ট্রাম্প। ইসরায়েল বলে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে সৈন্য নামায় তবে তারা সেনা পাঠাবে না। ওদিকে আবার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া। এবং আরও কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েক ঘন্টায়, যা ইরানের পক্ষেই কথা বলছে। অর্থাৎ যুদ্ধের মাঠ থেকে একগাদা সুখবর শুনতে পাচ্ছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন যে মোড় নিয়েছে, তাতে এক কথায় বলা যায় রোলার কোস্টার রাইড। একদিকে পশ্চিমাদের দম্ভ, আর অন্যদিকে তেহরানের আকাশচুম্বী আত্মবিশ্বাস। তবে যুদ্ধের ময়দান কেবল গোলাবারুদের নয়, এখানে মস্ত বড় ভূমিকা রাখে কূটনীতি আর মনস্তাত্ত্বিক লড়াই। ডোনাল্ড ট্রাম্প যখন জাতির উদ্দেশ্যে দেওয়া বড় ভাষণে নিজের সাফল্য প্রচার করছেন, তখন তেহরান থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চায় না। সাধারণ অর্থে এটি মনে হতে পারে একগুঁয়েমি, কিন্তু সমরবিদরা বলছেন এটি ইরানের চরম শক্তিমত্তার প্রকাশ। যে আমেরিকা কয়েক বছর আগেও ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই আমেরিকার নাকের ডগায় বসে এমন ঘোষণা দেওয়া চারটিখানি কথা নয়। কিন্তু এই অনড় অবস্থানের পেছনে কি শুধুই বীরত্ব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গলি? কারণ যুদ্ধের ডামাডোলে এক পক্ষ যখন জয়ের গান গায়, অন্য পক্ষ তখন ভেতরে ভেতরে শান দেয় তাদের সবচেয়ে ধারালো অস্ত্রটি। প্রশ্ন উঠছে, করছেটা কি ইরান তলে তলে? এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় লাকি চার্ম হয়ে উঠেছে চীন।
ট্রাম্প যখন ইরানের উপরে একের পর এক খড়গহস্ত হওয়ার হুমকি দিচ্ছেন, তখন বেইজিং খুব কৌশলে দ্রুত যুদ্ধবিরতির ডাক দিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে। চীনের এই অবস্থানকে অনেকে কেবল শান্তির বার্তা হিসেবে দেখলেও এর গভীরে রয়েছে আমেরিকার একাধিপত্য চূর্ণ করার সুদূর প্রসারী লক্ষ্য। বেইজিং জানে ইরান যদি এই যুদ্ধে টিকে যায় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে ম্লান হয়ে যাবে, আর সেটাই চীনের জন্য হবে পরম পাওয়া। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। চীন কি আসলেই যুদ্ধের মাঠে ইরানের জন্য নিজের রক্ত দেবে? ইতিহাস সাক্ষী, চীন সবসময় তার নিজের বাণিজ্যিক স্বার্থকে সবার উপরে রাখে। তাই চীনের এই জোর গলায় কথা বলা ইরানের জন্য যতটা না রক্ষা কবচ, তার চেয়ে বেশি হলো আমেরিকার গতিরোধ করার একটা কৌশল মাত্র। ইরান যদি ভেবে বসে চীন তাদের হয়ে সরাসরি লড়াইয়ে নামবে, তবে সেই ভুল ভাঙতে হয়তো খুব একটা সময় লাগবে না তাদের। তবে চীনকে এভাবে প্রকাশ্যে পাওয়া কম কথা নয় ইরানের জন্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে ইসরায়েলের দিক থেকে। গত কয়েক দশক ধরে যে ইসরায়েল ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার শপথ করে আসছিল, তারাই এখন আমেরিকার প্রস্তাবিত স্থলযুদ্ধে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তেল আবিব স্পষ্ট ভাষায় পেন্টাগনকে জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের মাটিতে বুট খুলে সৈন্য নামাতে চায়, তবে সেই মরণ ফাঁদে ইসরায়েলি সেনারা অংশ নেবে না। এটি আপাত দৃষ্টিতে ইরানের জন্য এক বিশাল বিজয় বা সুখবর বলে মনে হতে পারে, কারণ এককভাবে ইরানের বিশাল ভূখণ্ডে ঢুকে লড়াই করা আমেরিকার জন্য অসম্ভব এক কাজ। কিন্তু এর ভেতরেও আছে এক গভীর কুটিলতা। ইসরায়েল হয়তো বুঝে গেছে যে সম্মুখ যুদ্ধে ইরানের চেয়ে তারা এখন এয়ার স্ট্রাইক আর সাইবার ওয়ারফেয়ারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তারা চায় মার্কিনীরা লড়াই করুক আর তারা নিরাপদ দূরত্ব থেকে কেবল কমান্ড দিক। তাই ইসরায়েলের এই পিছুটান ইরানের জন্য জয়, নাকি এটি নতুন কোনো বিধ্বংসী দূর নিয়ন্ত্রিত হামলার পূর্বাভাস? ইউরোপের রাজনীতির হাওয়াও এখন ঘুরছে অন্যদিকে। অস্ট্রিয়া যখন সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের উপর হামলার জন্য আমেরিকার কোনো যুদ্ধ বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, তখন ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। ইউরোপের বাকি দেশগুলোও কিন্তু তলে তলে একই সুর গাইছে। তারা চায় না আরেকটি শরণার্থী সংকট বা তেলের দামের অসহনীয় ঊর্ধ্বগতি। এই যে আন্তর্জাতিক সমর্থন আমেরিকা হারাচ্ছে, এটা নিঃসন্দেহে ইরানের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য। কিন্তু এই নিষেধাজ্ঞার বিপরীতে পেন্টাগন কি হাত গুটিয়ে বসে থাকবে? প্রযুক্তিগত দিক থেকেও ইরান এখন বেশ তুঙ্গে। তাদের সাইবার কমান্ড সেন্টারগুলো পশ্চিমা বিশ্বের বিভিন্ন সার্ভারে যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, তাতে পেন্টাগনের আইটি বিশেষজ্ঞরা রীতিমতো দিশেহারা। প্রথম আলোর সাইবার ওয়ার্ল্ডের রিপোর্টগুলো লক্ষ্য করলে দেখা যায় ইরান এখন আর কেবল সেকেলে মিসাইলের উপর নির্ভর করে নেই। তারা এখন হ্যাকিং আর ড্রোন প্রযুক্তিতেও বিশ্বমানের হয়ে উঠেছে। এই সাইবার সক্ষমতাই ট্রাম্পকে বড় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে, কারণ আমেরিকা জানে ইরানে হামলা হলে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের পাওয়ার গ্রিড কিংবা ব্যাংকিং সিস্টেম ধসে পড়তে পারে। এই যে ভয়ের ভারসাম্য তৈরি হওয়া, এটা ইরানের জন্য এক বিরাট সুখবর। কিন্তু সাইবার যুদ্ধ এমন এক তরবারি যার হাতল নেই। যে কোনো মুহূর্তে আমেরিকা যদি আরও শক্তিশালী কোনো জিরো ডে অ্যাটাক দিয়ে ইরানের পরমাণু বা বিদ্যুৎ কেন্দ্র অকেজো করে দেয়, তবে সেই ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা ইরানের কতটুকু আছে তা নিয়ে আলোচনা হতে পারে। সবশেষে আলোচনার মূল কেন্দ্রে থাকছেন ডোনাল্ড ট্রাম্প নিজে। ট্রাম্প তার চিরচেনা রূপ অনুযায়ী যুদ্ধবিরতির চেয়ে বরং যুদ্ধের মাঠ থেকে কেটে পড়া বা সসম্মানে পালানোকেই এখন প্রাধান্য দিচ্ছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তার কাছে আমেরিকার অর্থনীতি আর নিজের গদি সবার আগে। মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে বছরের পর বছর সৈন্য আটকে রাখা তার নির্বাচনী ইশতেহারের পরিপন্থী। তাই তিনি চাইছেন দ্রুত কিছু একটা করে মাঠ ছাড়তে। এই সুযোগটাই নিতে চাইছে ইরান। তারা জানে ট্রাম্প এখন নড়বড়ে অবস্থায় আছেন, তাই তারা চাপের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প একজন অনিশ্চিত মানুষ। যে মানুষটি পালানোর পথ খুঁজছেন, সেই মানুষটি যদি কোণঠাসা হয়ে শেষ কামড় দেন, তবে সেই কামড়ের বিষে পুরো ইরান নীল হয়ে যেতে পারে। ইরান যে সুখবরগুলো পাচ্ছে সেগুলো আসলে এক একটা পাজল। এই পাজলগুলো মেলাতে পারলে তারা জিতবে, আর সামান্য ভুল চালে সব সুখবর শোকের খবরে পরিণত হতে পারে। বাস্তবতা হলো, গত কয়েক ঘন্টায় আন্তর্জাতিক অঙ্গনে যে হাওয়া বইছে তা নিঃসন্দেহে তেহরানের পাল তুলছে। চীন থেকে অস্ট্রেলিয়া, ইসরায়েল থেকে আমেরিকা, সব জায়গাতেই ইরানের জন্য কোনো না কোনো স্বস্তির খবর আছে। কিন্তু রাজনীতির এই ময়দান বড় পিচ্ছিল। আজ যে মিত্র, কাল সে চরম শত্রু। ইরান যে এখন ইসরায়েল আমেরিকাকে আত্মসমর্পণের হুমকি দিচ্ছে, এটা যেমন তাদের সাহসের পরিচয়, তেমনি এর পরিণতি হতে পারে ভয়াবহ এক সর্বাত্মক যুদ্ধ। ইরানের আকাশে কি আসলেই সুখবরের পূর্ণিমা এসেছে, নাকি এটি
ঝড়ের আগে আকাশ পরিষ্কার হওয়ার এক বিভ্রান্তিকর চিত্র। তবে আপাতত খামেনির দেশ যে বিশ্ব রাজনীতির স্পটলাইট কেড়ে নিয়েছে এবং পরাশক্তিগুলোকে বেশ ভালোভাবেই ভাবিয়ে তুলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধের এই মহানাটকের শেষ দৃশ্য এখনো অনেক দূরে। তবে আপাতত মাঠের স্কোরবোর্ডে ইরান যে কয়েক কদম এগিয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সুখবরগুলো ইরান কতক্ষণ ধরে রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয়।